ডিয়ার অল, আমাদের আজকে পডকাস্টের বিষয় সুস্থ এবং অসুস্থ মানুষের জন্য খাদ্য তালিকা। এজন্য আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছেন, তাকে পরিচয় না করে দিলেও হয়, আপনারা তার ফেস দেখে চিনবেন, তো তার নাম বলতে হয়, প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল মামুন মুস্তাফি। হি ইজ দ্য ওয়ান অফ দ্য pioneer nephrologist in Bangladesh, and he is also recognized as the Professor Emeritus by গণস্বাস্থ্য। বর্তমানে উনি বাংলাদেশ স্পেশাল হসপিটালের সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। থ্যাংক ইউ স্যার ফর জয়নিং উইথ আস। থ্যাংক ইউ প্রফেসর আফজাল, আপনার মতো একজন বিজ্ঞ, একজন বিশিষ্ট মানুষ, যিনি সমাজে অত্যন্ত সিনিয়র একজন কার্ডিওলজিস্টের সমাদৃত, তার সাথে কথা বলা সত্যি একটা সৌভাগ্য এবং আনন্দের বিষয়। ধন্যবাদ আপনাকে। মানুষ মেইন মিল তিনটা খায়, ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার। এছাড়া কিন্তু ইন বিটুইন মানুষ অনেক ধরনের স্ন্যাক্স নেয়, অনেক ধরনের খাওয়া খেয়ে থাকে। একজন সুস্থ মানুষের প্রথম শুরু করি যে একদম কী ধরনের খাদ্য তালিকায় থাকা উচিত এবং কতটুকু থাকা উচিত, একটা হলো কী ধরনের এবং কী পরিমাণে খাওয়া উচিত। ধন্যবাদ প্রফেসর আফজাল। আসলে খাদ্য তো আমাদের সবচাইতে ইম্পর্ট্যান্ট অংশ জীবনের। যদি এই যুদ্ধ বিগ্রহ না থাকতো তাহলে আমার খাওয়া দাওয়া আর ঘুম এইটাই তো ছিল কাজ। এবং খাওয়াটা একটা ভীষণ আনন্দের বিষয়, খাওয়াটা বিলাসিতার বিষয়, এটা এনজয়মেন্টের বিষয়। তো সেই খাওয়াটা যদি আমরা ঠিক মতো না খাই তাহলে তো আমরা আসলে এটার নানান রকমের সমস্যার মধ্যে পড়ি। আমরা আসলে সব কিছুটা ব্যালেন্সের মধ্যে থাকতে হয় আমাদের শরীর। আমি বা একটা মানুষ যে ধরনের সারাদিনে যে ধরনের ক্যালোরি খরচ করে, সে তার কাজের ধরন অনুযায়ী, সে যদি কায়িক পরিশ্রম করে তাহলে তার কাজের ধরন একরকম, কায়িক পরিশ্রম না করলে সারাদিন তার শরীরের যে মেটাবলিজম সেটা একরকম। এখন আমি যতটুকু খরচ করব তার যদি বেশি আমি শরীরে ঢোকাই, এটা জাস্ট গুদামের মতো। আমি যেটুকু খরচ করবো গুদাম থেকে যেটুকু বেরোবে আর তার চাইতে আমি যত ভিতরে গুদামের ভিতরে নিয়ে আসবো শরীরে, তা যদি বেশি হয়ে যায় বা ইমব্যালেন্স, তাহলেই তখন আমার শরীরের সমস্যা তৈরি হয়। আমার শরীরে খরচ বেশি হচ্ছে, এটা পুয়ার মানুষ অতখানি খেতে পারলো না, তখন সে তার ম্যালনিউট্রিশন হবে, আন্ডার নারিশড হবে। কিংবা একটা খুব অ্যাফ্লুয়েন্ট লোক যে মোটা, যার কোনো পরিশ্রম নাই, সে শরীরে খরচ করলো কম কিন্তু অনেক বেশি নিউট্রিশন নিল, সে তখন আস্তে আস্তে বাল্কি হতে থাকবে। এটাই নেচার। এখন একটা ইয়াং ম্যান, একটা 25 বছরের মানুষ আর আমার মতো একজন 67 বছরের মানুষের তো শারীরিক ক্ষমতা একরকম না। তো শরীরের বয়স অনুযায়ী, শরীরের লেন্থ অনুযায়ী এবং শরীরের অ্যাক্টিভিটি অনুযায়ী আমাদের খাবারটা খেতে হবে একজন সুস্থ মানুষের। তো এখন এই যে আমি অতিরিক্ত মানে নিউট্রিশনটা খেলাম, সেটা ফ্যাট নাও হতে পারে, শুধু আমি কার্বোহাইড্রেট খেলাম। এই যে কার্বোহাইড্রেট খাই বা আমি প্রোটিন খাই বা ফ্যাট খাই, যেটাই আমি খাই যদি সেটা পরিমাণে বেশি হয় তাহলে সেই অতিরিক্ত পরিমাণ খাবারটা নিউট্রিশনটা শরীরে কিন্তু ফ্যাট তৈরি হবে এবং ফ্যাট আকারে জমা হবে। মানে তার মানে আপনি যে ইম্পর্টেন্ট একটা মেসেজ দিলেন যে আমাদের টোটাল ক্যালোরি হিসাব করতে হবে, একটা অ্যাপ্রক্সিমেট ক্যালোরি হিসাব করতে হবে, যে আমার কতটা আমি বার্ন করছি আর কতটা আমাকে ইনটেক করতে হবে। কাজেই এই বার্ন অনুসারে বা ডিমান্ড অনুসারে আমার কত ক্যালোরি দরকার। যেমন গ্রোয়িং পিরিয়ডে ক্যালোরি বেশি লাগে, এমনিতেই বার্ন না করলেও ক্যালোরি বেশি লাগে। আবার আমাদের মতো যারা এজড পিপল, তাদের জন্য এমনি তো বার্নিং কম হয়, মেটাবলিজম কম হয়, কারণ অর্গানগুলো আমাদের তার গ্রোথ হয় না। গ্রোয়িং পিরিয়ড তো চলে গেছে, গ্রোয়িং পিরিয়ডের মধ্যে তো এমনি তো ক্যালোরি বেশি লাগে। আর গ্রোয়িং যখন শেষ হয়ে যায়, গ্রোথ যখন শেষ হয়ে যায় আমাদের মতো লোক, তখন তো একটা পার্ট তো কাট ডাউন হয়ে যায়, যে না, গ্রোয়িং এর জন্য যে ক্যালোরি দরকার সেটা লাগছে না। আমরা যা পরিশ্রম করবো সেইটুকু আমাদের ইনটেক করলে হয়ে গেল। তার মানে ক্যালোরি ডিফারেন্ট অ্যাট দ্য ডিফারেন্ট এজ, সেটাই তো আপনি বলতে চাচ্ছেন। এক্স্যাক্টলি। এখন একটা সুস্থ মানুষের জন্য শরীরে নানান জিনিসের প্রয়োজন। যেমন আপনার আমার শরীরে যে সমস্ত হরমোনগুলো তৈরি আছে, আমাদের শরীরে যে সমস্ত এনজাইমগুলো আছে, এই হরমোন এবং এনজাইম মোস্টলি কিছু কম বেশি আছে, প্রায় সবগুলোই প্রোটিন এবং ফ্যাট দ্বারা তৈরি। তাহলে আমি যদি মনে করি যে আমি সুস্থ থাকবো কিন্তু আমি ডায়েট করব, আমি এই প্রোটিন ফ্যাট আমি কমাই দেব বা ফ্যাট খাওয়া কমাই দেব, তাহলে কিন্তু এই যে প্রোটিন দ্বারা যে সমস্ত প্রোডাকশন হয় আমাদের এনজাইমগুলো, হরমোনগুলো, সেগুলো কিন্তু প্রবলেম হয়ে যাবে।
সুতরাং আমি যতই ডায়েট করি না কেন, আমার প্রোটিন এবং ফ্যাটের একটা নির্দিষ্ট রেশিও বা কিছু পরিমাণ থাকতে হবে। আমি একদমই ফ্যাট খাবো না, এটাও আমার কিন্তু ঠিক না। আবার আমার শরীরে কিন্তু অনেকগুলো ইম্পর্টেন্ট জিনিস আছে, যেমন সমস্ত ভিটামিনগুলো, সমস্ত মিনারেলসগুলো, যে বিভিন্ন ধরনের লবণগুলো, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, এই সমস্তগুলো কিন্তু আমার ডায়েটে থাকতে হবে। তো সুতরাং ডায়েটটা একটা ভ্যারাইটি হতে হবে, যাতে আমার শরীরে ক্যালোরি আসে আমার কার্বোহাইড্রেট থেকে, আমার প্রোটিন আসে আমার শরীরে যে এনজাইম হরমোনগুলো তৈরি করার জন্য, আমার ক্যালোরি এবং এই সমস্ত হরমোনের ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য কোলেস্টেরল দরকার, সেটাও আমার খেতে হবে, এবং এর সাথে আমার আয়রন, ভিটামিন, ক্যালসিয়াম, যত কিছু দরকার সবগুলো খেতে হবে। তাহলে আমি যদি এই সমস্ত আমার আল্লাহ তাআলা দুনিয়াতে হালাল বলতে যা কিছু দিয়েছে, এটা কিন্তু প্রত্যেকটাই আমাদের খাওয়া উচিত, কারণ প্রত্যেকটার মধ্যে আল্লাহ কিছু না কিছু দিয়ে বরকত দিয়েছেন। সুতরাং আমি এইটা খাবো সেটা খাবো না, এই বাহানাটা নকরাটা ঠিক না শরীরের জন্য। আল্লাহ তৈরি করছেন খাবার, যেগুলো খাওয়ার জন্য সেগুলো খেতে হবে। হ্যাঁ, এখন পরিস্থিতি অনুযায়ী আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে, কিন্তু আমি এইটা একেবারে টাচ করবো না এরকম কিন্তু কোনো রিকমেন্ডেশন। কিন্তু এটা তো ধরেন আমরা অনেক সময় বা আমাদের কলিগরা অনেক সময় একটা সিল মেরে দিই, আপনি গরু মাংস খাবেন না, আপনার খাসি মাংস খাবেন না, আপনি এইটা খাবেন না, আপনি ওইটা খাবেন না। এই কনসেপশন থেকে মানুষটা প্যানিক হয়ে যাচ্ছে, কারণ হ্যাঁ আপনি খাবেন কিন্তু পরিমিত খাবেন। এক্স্যাক্টলি, কথাটা পরিমিত এবং কম্বল আছে। যখন একটা পেশেন্টের হার্টের প্রবলেম হবে বা কিডনি প্রবলেম হবে বা একটা স্ট্রোকের প্রবলেম হবে, তখন অ্যানিম্যাল ফ্যাট গুলো নিষেধ করা কিন্তু কোনো বইতে বলা হয়নি। বলা হয়েছে যে ফ্রেশ মিট খাবেন আপনি, যেটা প্রসেসড হবে না, এবং সেরকম আপনি খেতে পারেন, বাট সামান্য। যেমন হ্যাঁ, যেমন আপনি ডিমের কুসুমের কথা বলেন, এটা নিয়ে একটু আলোচনা হওয়া উচিত, তাই না? ডিমের কুসুম, কারণ না আলোচনা হওয়া উচিত, মানে প্রতিটি মানুষের প্রশ্ন, আমি ডিমের সাদা অংশ খাবো কিন্তু হলুদ অংশ খাবো না। হলুদ অংশ খেলে একটা ভয় আছে, ভীতি কাজ করে। হলুদ অংশ খেলেই বুঝি আমার হার্টের প্রবলেম হবে, হলুদ অংশ খেলেই বুঝি আমার ব্লাড প্রেশার বেড়ে যাবে, হলুদ অংশ খেলেই বুঝি আমার কোলেস্ট্রল বেড়ে যাবে। একটা মিসকনসেপশন আছে। জি, এই হলুদ অংশে যে ফ্যাটটা থাকে, এই ফ্যাটটা কিন্তু আমাদের কোষের গায়ে থাকে। আমাদের শরীরে যে মিলিয়নস অফ সেলস আছে, কোষ আছে, প্রত্যেকটার কাছে এই কোষগুলো তৈরি হয় কোলেস্ট্রল দিয়ে। এখন যদি আমি কোলেস্ট্রল খাওয়া একদমই বন্ধ করে দেই, তাহলে শরীরে কোলেস্ট্রলের ডেফিসিয়েন্সি আমার কোষগুলো সিক হতে পারে, কোষের সেলের ওয়ালগুলো দুর্বল হতে পারে। সুতরাং আমার কিছু কোলেস্ট্রল খেতে হবে। সেজন্য এখন মোস্ট অফ দি কার্ডিওলজিস্ট আর অন্য সবাই বলে যে অ্যাটলিস্ট একটা কুসুম খেতে হবে। কেউ কেউ বলে যে বেশি কুসুম খেলেও প্রবলেম নেই আজকাল, বাট আমরা মনে করি যে কুসুম একদমই খাবো না, এই কথা মতেই ঠিক। এবং অ্যাটলিস্ট যে কোনো মানুষই তো দিনে একটা ডিম কুসুম সহ খেতে পারে, একটা ডিম, পুরো ডিম কুসুম সহ। এমন কি কোন কন্ডিশন আছে যে কন্ডিশনে আপনারা কি একটা ডিম কুসুম খেতে পারবে না? এমন কোন কন্ডিশন আছে? মানে মানুষের এমন কোন অসুখ আছে যে অসুখে ধরেন প্রতিদিন একটা ডিম এবং কুসুম খেতে পারবে না? এমন কোন রোগ নেই যে একটা ডিম সে খেতে পারবে না। যদি সে খেতে পারে, আমরা শুরু থেকেই বললাম যে প্রোটিন আমার খেতে হবে। প্রোটিন যদি আমি না খাই, এবং সবচেয়ে বেস্ট প্রোটিনটাই আল্লাহ তাআলা দিয়েছেন এই ডিমের সাদা অংশের মধ্যে। সো প্রোটিন আমি যদি না খাই, তাহলে আমার তো এনজাইম হরমোনগুলো তৈরি হবে না। সো একটা মানুষ দিনের ভিতরে 8-10টা ডিমও খেতে পারে, একটা সুস্থ সবল মানুষ, কিন্তু কুসুম কম খাওয়া বলে, একটা কুসুম বা 2টা কুসুম খাবে। বাট ডিম, মাল্টিপল ডিম খেতে কিন্তু কোনো প্রবলেম নেই। দ্যাটস গুড মেসেজ। আমার মনে হয় যে প্রতিদিন সুস্থ অসুস্থ মানুষ অ্যাটলিস্ট একটা ডিম খেতে পারবে। তার মানে সপ্তাহে 7 দিন 7টা ডিম। বাজারে এখন ধরেন মুরগির যে দাম, গরু খাসির দাম তো আকাশচম্বী, মাছের দামও যে খুব সস্তা তা না। সেই হিসাবে মানুষ যদি 1-2টা ডিম রেগুলার খায়, তাহলে অন্তত তার কিছুটা প্রোটিনের রিপ্লেসমেন্ট হয়ে যাবে, এবং এটা একদম পুরোটাই অ্যাবজর্ব হবে। এখানে কোনো অ্যাবজর্ব না হওয়ার মতো কোনো ফাইবার নাই ডিমের মধ্যে। কারণ আপনার মনে পড়ে কিনা আমরা ছোটবেলায় সুষম খাদ্য আমাদের ইয়াতে ছিল, কিন্তু যে সুষম খাদ্যটা জিনিসটা কি, সুষম খাদ্যের মধ্যে কি থাকে, কিন্তু সেই জিনিসটা আজকে আমার মনে হয় আমরা স্কুলে পড়াচ্ছি না, আমাদের বিভাগে পডকাস্ট করা হচ্ছে না। সুষম খাদ্য, যে খাদ্যের মধ্যে সব কিছু থাকবে, আপনি যেটা বললেন, প্রোটিন থাকবে, ফ্যাট থাকবে, কার্বোহাইড্রেট থাকবে, মিনারেলস থাকবে, ভিটামিন থাকবে, সবগুলো যদি একসঙ্গে থাকে সেটাই আইডিয়াল খাওয়া, এবং সেটাকে সুষম খাদ্য বলা হতো। এবং দ্যাট ওয়াজ ভেরি, আমার মনে হয় এখন যেমন বিভিন্ন ড্যাশ ডায়েট, মেডিটেরিয়ান ডায়েট, এই ডায়েটগুলো এখন নতুন করে আবিষ্কার হয়েছে, মানে প্রমোট করা হচ্ছে। হাইপারটেনশন স্টপ করার জন্য ড্যাশ ডায়েট, বা ওয়েট লস কমানোর জন্য মেডিটেরিয়ান ডায়েট। আপনি দেখেন এই ডায়েটগুলোতে একটা পিরামিডের মতো স্ট্রাকচার তৈরি করেছে।
তাই এই টপে ফ্যাট, এই ফ্যাটে কিন্তু কিছু কোনো ফ্যাট নিষেধ নেই, আপনি খাবেন ফ্যাট, অ্যানুয়াল ফ্যাট খাবেন বাট অল্প। আর বেসটা হতে হতে বেজে আসছে ভেজিটেবলস। তার মানে ভেজিটেবলস হলো গিয়া আমাকে তৃপ্তি দিবে, আমার পেটটা ভরবে, আমার ক্যালোরি কম আসবে, কিন্তু আমার সমস্ত ভিটামিন, সমস্ত মিনারেলস, সমস্ত সল্ট এই ভেজিটেবল থেকে আসবে। ভেজিটেবল অ্যান্ড প্লান্ট। এখন প্লান্ট বলতে আমি বুঝাচ্ছি যে ড্রাগন ফল হোক, পেয়ারা হোক, আপেল হোক, নাশপাতি হোক, আনারস হোক, কিংবা বিট হোক, যাই হোক, প্লান্ট থেকে যা কিছু আসে প্রত্যেকটা জিনিসই আমাদের শরীরের জন্য হেল্পফুল, অনেক কিছু এখান থেকে দেয়। এখানে শুধু মনে রাখতে হবে যে যদি ভদ্রলোক ভদ্রমহিলার ডায়াবেটিস থাকে, তাহলে প্লান্ট থেকে যেগুলো বেশি মিষ্টি জাতীয় ফল, সেটা আম, কাঁঠাল, লিচু, খেজুর, এগুলো খাবে। একজন ডায়াবেটিস জন্য কিন্তু আম খাওয়া নিষেধ না। উনি যদি ওনার র্যান্ডম সুগার 11-র নিচে রাখতে পারে, প্রেফারেবলি 10-এর নিচে রাখতে পারে, তাহলে সে আম খেতে পারবে। কিন্তু আম খেয়েও সুগার ঠিক রাখতে হবে। সে যদি সুগার ঠিক রাখতে পারে তা আম খেতে পারে, এটা তার জন্য পুরস্কার যে তুমি সুগার ঠিক আছে, ওকে ঠিক আছে, আম খাও। যেটা বলছিলাম, তো একজন ডায়াবেটিস পেশেন্ট শুধু যেটা মিষ্টি লাগবে সেই ফলগুলো কম খাবে, আর যেগুলো কম মিষ্টি, যেগুলো তো আমরা বললাম পেয়ারা, আপেল, নাশপাতি, ইভেন আনারস, আনার, ড্রাগন, জাম, জামরুল, যত রকম বেরি আছে, চেরি আছে, এগুলোর সাথে কোনো সমস্যা নাই। সো প্লান্ট বেসড খাবারটা দিয়ে সে পুরোটা প্লেটের 2/3 ভর্তি করবে। এরপরে সে নেবে মাছ। মাছ হলো এমন একটা জিনিস যেটাতে কোনো ক্ষতি বলতে তেমন কিছু নাই, যদি না তার ইউরিক অ্যাসিড বেশি থাকে। যদি ইউরিক অ্যাসিড বেশি থাকে তাহলে শুধু সাগরের মাছটা খাবে না, আর এই ক্র্যাব জাতীয়, চিংড়ি এবং কাঁকড়া এই জাতীয় গুলো খাবে না, শামুক, ঝিনুক খাবে না। এই সাগরের এই কটা বাদ দিয়ে দেশি যত মাছই আছে, সেটা ফার্মের মাছ হোক বা জলাশয়ের মাছ হোক, কোনো মাছে নিষেধ নাই। সে পেট ভরে মাছ খেতে পারে, তার সাথে সে অনেক ডিম নিতে পারে, অনেক চিকেন নিতে পারে। এগুলাতে কিন্তু হার্ট বলেন, কিডনি বলেন, কোথাও কোনো প্রবলেম নেই, এটা সুস্থ মানুষের জন্য। তাহলে প্রচুর সবজি, প্রচুর প্লান্ট বেসড খাবার, প্রচুর সালাদ, প্রচুর ফল, তার সাথে তার সাধ্য মতো অনুযায়ী মাছ খাবে বা ডিম খাবে, মুরগি খাবে। এরপরে হলো অ্যানিমেল হলো একদম টপে। সে উট হোক, দুম্বা হোক, গরু হোক, ছাগল হোক, মহিষ হোক, সে খাবে, বাট খুবই সামান্য, পরিমিত, বাট এই না সে আজকে একটা অনুষ্ঠান আছে, সে 1 পিস খেয়ে নিল বা 2 পিস খেলো, দ্যাটস অল। এবং ওখান থেকে খাওয়ার সময় সে যদি চর্বিটা বাদ দিয়ে শুধু লিন ফ্যাটটা, মানে ইয়েটা খায়, মাংসটা খায়, হ্যাঁ, এবং সেটা যদি ফ্রেশ মাংস হয়, প্রসেস মাংস না। প্রসেস মাংসের ভিতরে আবার নানান কিছু এক্সট্রা, ওই মাংসটাকে জিবায় মানে ভালো রাখার জন্য, নষ্ট যেন হয়, পচে যেন না যায়, সেজন্য ভিতরে অনেক কেমিক্যাল ঢুকানো হয়, তার ভিতরে ফসফেট থাকে, নানান জিনিস থাকে, যার জন্য ওই প্রসেসড মিটটা, যে প্রসেসড মিটের কথা আমি বলছি, এটা কিন্তু আমরা হোটেলে খাই, রেস্টুরেন্টে খাই। এগুলা বিভিন্ন সময়ে মাংস কবে কাটা সে জানে না, সেগুলো প্রসেস করে হোটেলে, রেস্টুরেন্ট রেখে দেওয়া হয়। এবং সেটা যে ফ্রাইড চিকেন খাই আমরা, কিংবা বিফ বার্গার খাই, এইটা যে কবের মুরগি বা কবের বিফ, এটা তো আমরা জানি না। এটা প্রসেস করে ওই ডিপ ফ্রিজে রাখা হয়েছে মাসের পর মাস, সেটাকে আবার খাওয়ানো হচ্ছে। সুতরাং ওই মাংসটা কিন্তু বেশি ডেঞ্জারাস। কিন্তু আমরাও তো অনেকেই তো কোরবানির মাংস কোরবানি করে আমার ফ্রিজে রেখে, না সেটা ফ্রিজে, এটা তো আমরা কোনো প্রিজারভেটিভ দিচ্ছি না, এটা কিন্তু প্রিজারভেটিভ দিচ্ছি না। আচ্ছা, না কোন প্রিজার্ভ দেওয়া হয় না, সেমনি দেওয়া। হ্যাঁ, তো সেজন্য ফ্রেশ মিট যদি হয় খুবই ভালো, বাট মানে প্রিজারভেটিভ ছাড়া ফ্রিজের মাংস ওকে, অলরাইট, আপনি ফ্যাট গুলো বাদ দিয়ে খাবেন। তাহলে প্রোটিন আমরা খাবো, খাবারের টেবিল মানে প্লেটটা কিরকম হওয়া উচিত? পুরো প্লেটের আপনার 2/3 হবে গিয়ে আপনার ভেজিটেবলস আর প্লান্ট বেসড খাবার। এর ভিতরে আমাদের যেটা মানে কার্বোহাইড্রেট, সেটাও এর মধ্যে আসবে, যেমন হোল গ্রেন ফুড, যেগুলো খাবারগুলো, যেমন সেটা গমের কিছু হতে পারে, সেটা আটার কিছু হতে পারে, কিংবা সেটা চালের কিছু হতে পারে, কিংবা ভুট্টা হতে পারে, কিংবা বিনস হতে পারে, মটরশুঁটি হতে পারে, বাদাম হতে পারে। হ্যাঁ, এগুলো যে কোনো কিছুই প্লান্ট বেসড। সুতরাং আমরা যে একটা মানুষ যদি তার ডায়াবেটিস হয়, সে যে ভাত খেতে পারবে না তা কিন্তু না। সে ভাতও খাবে, রুটিও খাবে, কিন্তু সেটার পরিমাণ থাকবে সে 1 বেলা, আর বাকিটা হলো তার প্লান্ট অ্যান্ড ভেজিটেবলস। এরপরে প্রচুর ফিশ, প্রচুর এগস, প্রচুর চিকেন। এটা যদি না হয় তাহলে সে আমাদের কুমড়ার বড়ি আছে না, কুমড়ার বড়ি, হ্যাঁ, সো কুমড়ার বড়ি ইজ এ গুড সোর্স অফ প্রোটিন। আপনি কুমড়ার বড়ি খেতে পারেন। সয়া কিউব পাওয়া যায়, সেটা প্রোটিন আসতে পারে সেখান থেকে। মাশরুম থেকে প্রোটিন আসতে পারে। আপনি বাদাম খান, যে কোনো ধরনের বাদাম, একটা সুস্থ মানুষের জন্য যে কোনো ধরনের বাদাম, এই ভুট্টা যেগুলো আমরা খাই, কি বলে বেবি কর্নস খাই, তারপরে এই যে কি বলে মটরশুঁটি অনেক কিন্তু খুব ইয়ের মধ্যে, সালাদের মধ্যে দিয়ে নেই, ছোলা,
এক্সেলেন্ট সোর্স অফ প্রোটিন, এগুলো আমরা খেতে পারি। আর ডাল নিয়ে আমাদের সমাজে একটা বিশাল একটা কুসংস্কার তৈরি হয়ে গেছে যে ডাল খাওয়া যাবে না, অনেক অনেক কন্ডিশন। এটা একটা আসলে বাজে জিনিস। ডাল একটা হোল গ্রেন জিনিস, এটার ভিতরে সামান্য প্রোটিন আছে, সামান্য প্রোটিন মানে 1 চামচ যদি আমি ডাল নেই, মুসুরের ডাল, সেখানে 1 গ্রাম প্রোটিন পাওয়া যায়। কিন্তু সেখানে তো বেশি, কার্বোহাইড্রেট বেশি, তো ক্যালোরি বেশি তো ডালে। না, ডালের কার্বোহাইড্রেট তো কার্বোহাইড্রেটের মতোই ক্যালোরি, ডালের ক্যালোরি কার্বোহাইড্রেটের মতোই, এবং এখানে কিছু ফাইবার থাকে, এই জন্য অ্যাবজর্ব করতেও সমস্যা হয়। তো আমি বলছি 1 চামচ মুসুরির ডালে 1 গ্রাম প্রোটিন আসে। তাহলে আমি যদি মানে আমার এক বেলায় যদি 15 গ্রাম আমি খেতে চাই, 15 গ্রাম প্রোটিন খেতে চাই পার মিল, কারণ আমার সারাদিনে আমি ধরুন 67 কেজি, ধরুন 70 কেজি মানুষের ধরলে আমার টোটাল প্রোটিন রিকোয়ারমেন্ট কত? প্রায় 70 কেজির মতো, সুস্থ মানুষের মতো। তো 70 গ্রাম প্রোটিন খেতে হলে আমার কত মোটি প্রোটিন খাওয়া উচিত? তো সেজন্য 1 চামচ 2 চামচ মসুরের ডালে, ছোলার ডালে কিছুই আসে যায় না। সো প্রোটিন খেতে হবে, সেটা মাছ হোক। আপনি বলছেন যে প্রোটিনের হিসাবটা হবে যে যত কেজি ওজন তার ওই কত গ্রাম প্রোটিন, কত গ্রাম প্রোটিন সুস্থ মানুষের জন্য। আর 60 হয় তাহলে 60 গ্রাম। এটা সহজ হিসাব। একটা ইন্টারেস্টিং এই জিনিস হলো যে আমাদের দেশের যে ফার্মের মুরগিগুলো, এটাতে একটা ডিমে কতটুকু প্রোটিন থাকে আমরা আসলে অনেকেই জানি না। একটা ডিমে থাকে 7 গ্রাম প্রোটিন, যদি ছোট হয় 6, আর বড় রাজহাঁসের ডিম হলে 8 গ্রাম। 7 গ্রাম। একটা ডিমে যদি 7 গ্রাম প্রোটিন হয়, তাহলে 70 কেজি একটা মানুষের নর্মালি 7টা ডিম 10টা ডিম খেতে পারে একদিনে। 10টা ডিম বা ওই পরিমাণের মাছ বা ওই পরিমাণ মুরগি খেতে পারে সে, কিন্তু আমরা তো আসলে সেটা খাই না। এই জন্য আমাদের এনার্জি কম। ইউরোপিয়ানরা প্রচুর প্রোটিন খায়, ডিম খায়, মুরগি খায়, বিফ খায়, ওদের এনার্জি বেশি। আমাদের এনার্জি কম থাকে বলে ব্রেনও নিউট্রিশন কম পায়, এই জন্য ব্রেন সবসময় চড়া থাকে, হট থাকে। আসলে ব্রেন যা খায় উল্টাপাল্টা জিনিস খায়। সো আমি বলতে চাচ্ছি প্রোটিনের পরিমাণটা আমাদের সোসাইটিতে যথেষ্ট কম। আমাদের প্রোটিনের পরিমাণটা বিভিন্নভাবে বাড়ানো উচিত। যত কেজি ওজন তত গ্রাম প্রোটিন। একটা ডিমে 7 গ্রাম প্রোটিন, হিসাবটা খুবই সিম্পল। আর 1 চামচ মসুর ডালে 1 গ্রাম প্রোটিন নাই বললেই চলে। তো এটা নিয়ে এত প্যানিক করার কিছু নাই। যে আমাদের যে জেনারেশন তৈরি হচ্ছে, বাচ্চারা তৈরি হচ্ছে, এরা তো আসলে ভেজিটেবলের প্রতি একটা তাদের প্রচন্ড অ্যালার্জিক। বেশিরভাগ বাসায় আপনি দেখবেন বাচ্চারা ভেজিটেবল খেতে চায় না। এটা আমাদের মনে হয় যে বাসার বাবা মারই দায়িত্ব। বাবা মাই ওইভাবে তাকে মোটিভেট করা হয় না। যদি বাবা মা ঠিকমতো কাউন্সিলিং করলেও বাচ্চারা বাচ্চারা আসলে সবসময় যে প্যারেন্টস এর কথা ঠিক মতো শোনে তা না। বাচ্চারা আজকাল মনে করে যে ঠিক আছে পরে খাবো, বা ঠিক আছে এখন না করো। সামহাউ বাচ্চারা ভেজিটেবলস ডেফিশিয়েন্ট, খাচ্ছে না। আরো একটা জিনিস হচ্ছে এই অনলাইন অ্যাক্টিভিটির ফলে শহরের মাঠ বন্ধ হয়ে যাওয়ার ফলে, মাঠগুলো অকুপাইড হয়ে যাওয়ার ফলে সান এক্সপোজার হচ্ছে না। তো সান এক্সপোজার না হওয়ার ফলে আমাদের স্কিনে যে ভিটামিন ডিটা প্রোডাকশন করবে, সেই ভিটামিন ডি হচ্ছে না। এবং আপনি দেখবেন আমার কিছু পার্সোনাল স্টাডিও আছে, দেখা গেছে যে মানে সমস্ত হাসপাতালে যত স্টাফ আছে, আমি পরীক্ষা করেছিলাম, সবাই ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। মানে খুবই সারপ্রাইজিং। আমি যখন গণস্বাস্থ্যে একটা স্টাডি করলাম যে পেশেন্টদের ভিটামিন ডি কেমন আর স্টাফদের ভিটামিন ডি কেমন, দেখা হলো যে পেশেন্ট যারা ভিটামিন ডি রেগুলার খাচ্ছে তাদের ভিটামিন ডি রক্তে ভালো আছে, কিন্তু হাসপাতালের সমস্ত স্টাফদের ভিটামিন ডি শরীরে কম। তা অনেক যে আমরা সারাদিন অফিসে থাকি, বাসায় থাকি, বাইরে তো যাই না কখনো, গ্রামীণ মানুষের যাই, ওদের ভিটামিন লেভেল অনেকটা ভালো। তো ভিটামিন ডি অভাব একদম ইউনিভার্সাল, আপনি যাকেই টেস্ট করে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। ভিটামিন ডি তো ভেরি ইম্পর্টেন্ট। আর যেটা বলেন, আমি সবজি যেহেতু বাচ্চারা কম খায়, প্রায় সব বাচ্চাদেরই আইদার গায়ে ব্যথা, না কোমর ব্যথা, না দুর্বল লাগে, না হিমোগ্লোবিন কম, নানান কষ্টগুলো। এগুলো আমরা তো আসলে ভিটামিন লেভেল মাপতে পারি না, তাই না? আপনি ভিটামিন এ লেভেল মাপতে পারেন না, বি লেভেল, এগুলো মাপতে পারি না আমরা। আমরা যখন একটা পেশেন্টের মানে দেখা যাচ্ছে মুখে ঘা হয়ে গেছে, তখন বুঝি যে হ্যাঁ তার ভিটামিন ডেফিসিয়েন্সি। যদি দেখা যাচ্ছে তার নখ পাল্টায় গেছে, তখন বুঝি তার আয়রন কমে গেছে, তাই না? তো কিন্তু মোস্ট অফ দি বেবিজ আজকাল যে ইয়াং জেনারেশন, সবাই ডেফিসিয়েন্সি আছে, কোনো না কোনো ডেফিসিয়েন্সি। সেই জন্য আপনার যে উদ্যোগটা, যে ডায়েটের মাধ্যমে সমাজকে সচেতন করা, এটার মাধ্যমে যদি বলাপন একটুখানি সবজি খাওয়া শুরু করে, ডাল খাওয়া শুরু করে, চাল খাওয়া শুরু করে, একটু সান এক্সপোজার হয়, তাহলে আমাদের জেনারেশন একটু স্ট্রঙ্গার হবে ইনশাআল্লাহ। যদি প্রতিদিন পুরো দিন খাওয়ার চেষ্টা করে, অংশ সহ প্রোটিন খায়, তাহলে মনে হয় কিছুটা হলেও আমার মনে হয় যে কম্পেনসেশন হবে বা রিকভারি হবে।
ইউরিক অ্যাসিড সম্বন্ধে আপনার অনেক সময় দেখা যাচ্ছে ইউরিক অ্যাসিড কন্টেনিং ডায়েটটার সম্বন্ধে বলবেন। আরেকটা হলো ইউরিক অ্যাসিড তো আপনার পায়ের যেমন আঙ্গুলে ব্যথা করে বা যেটা বলা হয় গাউটি আর্থ্রাইটিস হয়। সো ইউরিক অ্যাসিডের সম্বন্ধে আপনার ইউরিক অ্যাসিড তো আসলে যে আমরা যে সমস্ত খাবার খাই তার বেশিরভাগ খাবারই কম বা বেশি ইউরিক অ্যাসিড থাকে। যেমন যেগুলো অ্যানিমাল প্রোটিন, যেগুলো আমরা না খেতে বলছি, সবগুলোতে ইউরিক অ্যাসিড থাকে। তারপরে সাগরের মাছে ইউরিক অ্যাসিড থাকে। তারপরে পাখি জাতীয় যে সমস্ত খাবার, যেমন হাঁস, মুরগি, কবুতর, সাগরের মাছে কি বেশি থাকে নাকি? বেশি থাকে। হাঁস মুরগিতেও ইউরিক অ্যাসিড থাকে, কিন্তু ইউরিক অ্যাসিডের যে অর্গ্যান গুলো, গিলা, কলিজা, মগজে বেশি বেশি পরিমাণ ইউরিক অ্যাসিড থাকে। আর সবজিতেও তো থাকে না বলছি। আর তাহলে মাছের হলো কি সাগরের মাছ কিংবা ঝিনুক, তারপরে ক্র্যাবস, চিংড়ি মাছ, আর হলো গিয়া মাছের অংশের ভিতরে মাছের ডিম, যে কোনো মাছের ডিম, আমার যদি শোল মাছ হয় বা বেলা মাছ হয়, সব মাছের ডিমেই কিন্তু ইউরিক অ্যাসিড বেশি থাকে। এবং সমস্ত প্ল্যান্ট বেসড খাবারও, সমস্ত ফলেও, সমস্ত পুঁই শাক, পালং শাক, ডাল, সবকিছু দিয়ে ইউরিক অ্যাসিড থাকে। কিন্তু একটা তথ্য আমাদের জানা ছিল না গত বছর পর্যন্ত। গত বছর তার আগের বছর রিসার্চে দেখা গেছে যে প্ল্যান্ট না, ইউরিক অ্যাসিডের সাথে যদি আমি কাউকে ভিটামিন সি দিয়ে দিই, একসাথে এক ইউরিক অ্যাসিডও দিলাম, একটা ভিটামিন সিও দিলাম, তাহলে এই ভিটামিন সি ইউরিক অ্যাসিডকে শরীরে অ্যাবজর্ব করতে দেয় না, ওটা পায়খানার সাথে বের হয়ে যায়। কিভাবে ওটা করবেন কিভাবে? এখন আমার করার দরকার নাই, আমার যে পালং শাক বলেন, হ্যাঁ, কিংবা আপনি ছোলার ডাল বলেন, কিংবা ফুলকপি বলেন, এইটার ভিতরে কি ভিটামিন সি নাই? আছে আছে না? এটার ভিতরে ভিটামিন সি আছে, ইউরিক অ্যাসিডও আছে। তাহলে এই ভিটামিন সি ইউরিক অ্যাসিডকে অ্যাবজর্ব করতে দেয় না। তার মানে আপনি বলছেন যে যাদের ইউরিক অ্যাসিড বেশি তারা এই সবজি খেতে পারছে। হ্যাঁ, এখন দেখা গেছে আসলে সবজির ভিটামিন ইউরিক অ্যাসিড শরীরে অ্যাবজর্ব হয় না। সো এখন থেকে আমি জানি না এটা এই আজকের এই আলোচনা কজনে দেখছে, আপনাদের কাছে একটা ক্লিয়ার মেসেজ, যে সবজি হোক তার ভিতরে ইউরিক অ্যাসিড থাকুক বা তো কোনো সবজি ইউরিক অ্যাসিড কন্টেন্ট যাদের বেশি তাদের খাইতে নিষেধ নাই। একটা ছিল ডাক্তাররা বলতো বা পেশেন্ট অ্যাপ্রিসিয়েট করলো যে আপনার ধরেন হবে কি এই পালং, পুঁই শাক, তারপরে এই ধরনের যেগুলা অনেক ভেজিটেবলের মধ্যে ইউরিক অ্যাসিড, সেগুলো নিষেধ করে দিতে। প্ল্যান্ট বেসড কোনো ইউরিক অ্যাসিড কন্টেনিং ফুডে নিষেধ নাই, সোজা হিসাব। তাহলে ওই 3 পদের জিনিসটা শুধু খাবে না, অ্যানিমেল কম খাবে আর কি। হ্যাঁ, চিকেন এবং ডাকের হইলো গিলা, কলিজা, মগজ, চামড়া, আর মাছের 3টা অংশ, মাছের ডিম, ক্র্যাবস এন্ড চিংড়ি মাছ জিনিসগুলো, এবং সাগরের মাছ। তাহলে ক্লিয়ার কাট মেসেজ, শুধু এই জিনিসগুলো অ্যাভয়েড করবে। তার মানে দেখেন এই কন্ডিশনার কিন্তু ভেজিটেবল খেতে নিষেধ করছে, কোনো নিষেধ নাই, করা নিষেধ নাই। এখানে ফসফেটের একটা কথা আছে, ফসফেটটাও খুব ইম্পর্টেন্ট। ফসফেটটা ইউরিকের চাইতে মানে বেশি মানে ইয়েতে আমাদের খাবার দাবারে ফসফেটের মানে ব্যাপ্তি বেশি। যেমন ধরেন দুধেও ফসফেট আছে, যেমন ভাতেও ফসফেট আছে, বুঝতে পেরেছেন? তারপরে আপনি বেকারি থেকে যা কিছু কেনেন, যে কোনো কিছু চানাচুর কেনেন কিংবা বিস্কিট কেনেন, কেক কেনেন, সবগুলোর ভিতরে ফসফেট আছে। আপনি যত ড্রিঙ্কস নেন, কোকা-কোলা হোক আর অ্যালকোহল হোক, সবগুলোর ভিতরে ফসফেট আছে। আর ওই অ্যানিমাল গুলোতে তো আছেই। কিন্তু এখানেও ইন্টারেস্টিং একদম মানে এই তথ্যগুলো আমাদের জানা ছিল যে ভেজিটেবল প্লান্টের মধ্যে যে ফসফেট গুলো, যেমন অল টাইপস অফ সিড, যেমন চিয়া সিড বলেন কিংবা সানফ্লাওয়ার সিড বলেন বা মটরশুঁটি বলেন বা কাঁঠালের বিচি বলেন বা ডাল বলেন, সবই তো সিড। এই সমস্ত সিড বা সমস্ত কিংবা কি বলে পালং শাক, পুঁই শাক, যা কিছু প্লান্ট বেসড যত ফসফেট আছে, এই সবগুলো কিন্তু প্লান্টে ফসফেট হিসাবে থাকে না, এগুলো থাকে ফাইটেট হিসাবে। এই ফাইটেট অ্যাবজর্ব করতে আমাদের যে এনজাইমটা দরকার সেটার নাম হলো ফাইটেজ। এই ফাইটেজটা আমাদের শরীরে খুবই সামান্য পরিমাণে, একদম যে নাই তা না, খুবই সামান্য পরিমাণে, যার জন্য একটা লোক যদি এক মুঠো কাঁঠালের বিচি খেয়েই ফেললো ভর্তা দিয়ে, কোনো অসুবিধা নেই। এটা অ্যাবজর্ব করার মতো যতখানি যাবে কাঁঠালের বিচি, ওইটুকু অ্যাবজর্ব করতে অতখানি ফাইটেজ আমার শরীরে নাই, খুব সামান্য পরিমাণে অ্যাবজর্ব হবে, 10%, 15%, বুঝতে পেরেছেন? সুতরাং প্লান্ট বেসড ফসফেট খেতেও কোনো নিষেধ নেই, যার ফসফেট লেভেল বেশি, বিশেষ করে কিডনি রোগীদের,
তাদের ফসফেট লেভেল বেশি থাকতে পারে, তাদের প্লান্ট খেতে কোনো সমস্যা নেই। এখন কথা হলো সোজা হিসাব, যদি একটা কিডনি রোগীর যদি পটাশিয়াম ভালো থাকে, তাহলে কোনো গাছ থেকে আসলে এমন কোনো খাবার নিষেধ নেই, সেটা গাছের নিচে হোক, শিকড়ে আলো হোক, কিংবা গাছের গায়ে হোক, কিংবা গাছের ফুলে হোক, পাতায় হোক, ফলে হোক, কোনো জিনিস নিষেধ নাই যদি তার পটাশিয়াম ভালো থাকবে। তাহলে কিডনি রোগীর কিন্তু পটাশিয়াম বেশি হওয়ার একটা সম্ভাবনা থাকে। তখন কি করবে, যে যদি তার পটাশিয়ামটা দেখবে, পটাশিয়াম আমরা জানি 3.5 থেকে 5.5 পর্যন্ত নর্মাল। আমি একটা বর্ডার লাইন তৈরি করছি 4.5। 4.5-এর নিচে যার পটাশিয়াম, সে যে কোনো সবজি, যে কোনো ফল খেতে পারবে। ডায়াবেটিসের কথা মাথায় রেখে, ডায়াবেটিস যদি সুগার 10-এর নিচে থাকে সব খাবে, 10-এর বেশি থাকলে চিনি জাতীয় খাবারগুলো কম খাবে। না, র্যান্ডম সুগার 10। আর যদি পটাশিয়াম 4.5-এর উপরে থাকে, 4.5 থেকে 5-এর মধ্যে থাকে, তাহলে সমস্ত সবজিগুলো কি করে স্লাইস করে, টুকরা টুকরা করে 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবে, তারপর রান্না করবে। আর যদি 1 ঘন্টা ভিজানোর সময় না থাকে, তাহলে একটা বয়েল দিয়ে পানিটা ফেলে দিয়ে নতুন পানি দিয়ে রান্না করবে, তাহলে পটাশিয়ামটা বের হয়ে যাবে, তাহলে সে সব সবজি খেতে পারবে। ফসফেট আর ইউরিক অ্যাসিড আপনার ভেজিটেবল, ফল থেকে উঠে গেল, শুধু পটাশিয়াম বেঁচে থাকলো। পটাশিয়াম 4.5 থাকলে সবকিছু খাবে, 4.5-এর উপরে থাকলে বয়েল করে খাবে। আর যদি পটাশিয়াম 5.5-এর উপরে থাকে, তাহলে এই মুহূর্তে তার জন্য সমস্ত ভেজিটেবল এবং ফল নিষেধ। ডাক্তার দেখাবে, ডাক্তার দেখে পটাশিয়াম 4.5-এর নিচে আসে, তারপরে সে খাওয়ার ব্যবস্থা করবে। এই হলো সোজা হিসাব কিডনি রোগীদের জন্য প্লান্ট অ্যান্ড ভেজিটেবলস, ফলের ব্যাপারে। কমন একটা জিনিস সম্বন্ধে আমরা কথা বলবো, যে অয়েল সম্বন্ধে। তেল, কারণ বাজারে অনেক ধরনের তেল আছে, সরিষার তেল, সয়াবিন তেল, অলিভ অয়েল, তারপরে মাস্টার্ড অয়েল, তারপরে আপনার ওদের কি এই অনেকগুলো অয়েল আছে, বা সয়াবিন অয়েল। এখন আমাদের এই সাবকন্টিনেন্টালে মাস্টার্ড অয়েলটা রিকমেন্ডেড, এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে বা এশিয়ান সাবকন্টিনেন্টে, কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিতে কিন্তু এটা অ্যালাউড না, মাস্টার্ড অয়েলটা নিষেধ করে দেয়। সো হোয়াট ইজ সাজেশন? কিন্তু আমরা তো মাস্টার্ড খাই, অ্যাটলিস্ট আমার পাশে তো মাস্টার্ড এর কোনো রান্নাই আর। আচ্ছা, আমাদের আপনার পুরোনো 3rd জেনারেশন, আপনার বাবার আগের জেনারেশন, দাদার সময়টা চিন্তা করেন, তখন মার্কেটে কি তেল ছিল? সরষের তেল। আর কোনো তেল ছিল না? ছিল কি? ছিল না, তখন জানা নেই। তাহলে আমাদের 4,000 আজ পর্যন্ত যারা বহু লোক শতায়ু আসছে, তারা তো কোনদিন মাস্টার্ড অয়েল ছাড়া আর কোনো কিছু দেখে নাই কোনোদিন, তাই না? তখন এই যে বনস্পতি ঘি ছিল, আর বাড়িতে তৈরি গাওয়া ঘি ছিল, আর 3 রকমের ছিল আমাদের তেলের সোর্স। সেই থেকে আমরা বড় দিনে এবং বাবা চাচাকে বড় হয় নাই, দাদা দাদারা ফাইট করে নাই। সো এখন এগুলো বিবর্তনের সাথে সাথে মাস্টার্ড অয়েলের সবথেকে প্রবলেম হলো যেটা গন্ধ আসে। গন্ধটা যারা অভ্যস্ত তাদের কাছে ভালো লাগে, এবং সর্ষে ইলিশ, এই সর্ষে গন্ধটাই তো মজা, তাই না? কিন্তু এই গন্ধটা অনেকের কাছে ছাঁচ লাগে। এই কারণেই ইউরোপিয়ানদের কাছে, আমেরিকানদের কাছে এটা হলো একমাত্র যে ওদের সাথে সরিষা তেলে গন্ধ আসবে, পাশের বাসায় লোক থাকতে পারবে না, এটা সোশ্যাল সমস্যা হবে, কমপ্লেন করতো এক সময়। যার জন্য এটা হলো মূল কারণ, এটা নিষিদ্ধ করে দেওয়ার জন্য। আরেকটা স্টাডি কিছুদিন আগে হয়েছে বার্ডামে, যে দেখা গেছে যে মাস্টার্ড অয়েল খেলে কারো শরীরে প্লাটেলেট কমে যায়। এখন একটা স্টাডি দিয়ে পৃথিবীতে সমস্ত কিছু করা যাবে না, সেটাকে একটা সোসাইটি বেসড একটা বিশাল লার্জ স্কেল স্টাডি করতে হবে যে আসলে এইটা ফ্যাক্ট কিনা। হতে পারে কোনো কোনো মানুষের প্লাটেলেট কমতে পারে, কিন্তু এটা ওভারঅল যে তেলটা 1000 বছর ধরে মানুষ খেয়ে আসছে, তাহলে কি সমস্ত সবাইকে প্লাটেলেট কমাইয়ে বেঁচে আসছে মানুষ? এটা ফ্যাক্ট। এবং এইটা জিনিসটা মানে অনলাইন আজকাল খুব ঘুরে বেড়াচ্ছে, যে সরিষা তেলে প্লাটেলেট কমে যাচ্ছে। এই মেসেজটা অনেক সময় রং চলে আসে আমাদের কাছে, এটা আমার কাছে একটা রং মেসেজ আসছে। মাস্টার্ড অয়েল ইজ নট দ্যাট ওয়ে। কিন্তু আমাদের দেশের সমস্যা হলো যে আমাদের দেশের মানুষের নৈতিকতা তো যথেষ্ট কোশ্চেনেবল। তেল যেভাবে বানায়, তারপরে কিভাবে সেটাকে প্রিজার্ভ করে, কিভাবে মার্কেটে আসে, এর মধ্যে কতটা কিছু মিশাইলো, ভেজাল দিল কিনা, অনেক প্রশ্ন থেকে যায়। সেটাই হলো বড় ইস্যু। আপনি ভেজিটেবল অয়েল বলতে যা কিছু বোঝাই আমরা, সেটা পাম অয়েল হোক, কিংবা সানফ্লাওয়ার হোক, কিংবা অলিভ অয়েল হোক, কিংবা সয়াবিন হোক, এটা যদি ফ্রেশ হতো তাহলে তো ব্যাস কোনো সমস্যা নাই।
কিন্তু যখন রিফাইন্ড হয়, একটা তেলকে যখন মেশিনের মধ্যে সাক করতে করতে বিভিন্ন জিনিস করে, তখন এটার ভিতরে অনেক কেমিক্যাল ঢুকে যায় এবং অনেক ভালো কেমিক্যাল বের হয়ে যায়। এই জন্য সয়াবিন তেল যেটা আসে মার্কেটে, এটা আলট্রা রিফাইন্ড। এটাতে অরিজিনাল সয়াবিন তেলের যে গুণাগুণ তা অনেক কিছুই চলে যায়, বড় নতুন কিছু ঢুকে যায়, যার জন্য এই আলট্রা রিফাইন্ড সয়াবিন অয়েল নর্মাল যে কোনো তেলের চাইতে খারাপ। এর চাইতে মাস্টার্ড অয়েল কিংবা অন্য যে কোনো তেল, আপনি ব্রাউন অয়েল বলেন, সানফ্লাওয়ার অয়েল কিংবা অলিভ অয়েল বলেন কিংবা এক্সট্রা ভার্জিন বলেন, এভরিথিং ইজ গুড, কিন্তু এই আলট্রা রিফাইন্ড সয়াবিন তেল সবচেয়ে খারাপ। বাকি যে কোনো তেল আপনার সাধ্য অনুযায়ী আপনার পছন্দ হবে, খাতে কোনো সমস্যা নাই। তার মানে তেল সব তেলই ভালো। ভেজিটেবল অয়েল, আমি তো, আপনি হার্টের কথা নিশ্চয়ই আমার সাথে দ্বিমত করবেন না, আমি কিডনির কথা আমি দ্বিমত করি না। কোনো ভেজিটেবল অয়েলে কি কোনো হার্ট কিডনির কোনো ক্ষতির কথা বলা আছে কোথাও? কোথাও নেই। তো ভেজিটেবল অয়েল এটা কোনো কোশ্চেন নাই, যে কোনো ভেজিটেবল আপনার জন্য জায়েজ। যেটা আপনি পরোটা বানাই খান, পোলাও বানাই খান কিংবা পিঠা বানাই খান, ভেজিটেবল অয়েল কোনো প্রবলেম নেই। তার মানে মাস্টার্ড অয়েল খেতে পারে? হ্যাঁ, অবশ্যই ইনশাআল্লাহ। আমি ডায়াবেটিস রোগীর সঙ্গে একটা কথা বলতে চাই, আমি ডায়াবেটিস রোগী আমার রোগীদেরকে বলি যে আপনি 3টা চ খাবেন না। আমরা শেষ পর্যায়ে চলে আসছি, তো এটা বলছি। চতে কি আসে? চতে চিনি আসে, চতে চর্বি আসে, আর চতে চাউল। তো চাউল তো খাওয়া যাবে না, চাউলটা কম, আর চিনি চর্বি বাদ দিবেন। এখন চিনি যেখানে আছে সেটা বাদ দিবেন, সে চিনি যার মধ্যেই থাকবো। কার্বোহাইড্রেট আর চর্বি মানে আপনি অ্যানিমাল ফ্যাট খান আর এখন কিংবা কি খান, এটা কম খাবেন, যাতে যতটা সম্ভব অ্যাভয়েড করবেন, আর চালের পরিমাণ কম খাবেন। আর বাকি যা কিছু আছে ওকে, নো প্রবলেম, সেটা ভেজিটেবল হোক, সেটা ডাল হোক, সেটা ফল হোক, সেটা ডিম হোক, চিকেন হোক, মাছ হোক, নো প্রবলেম। কিডনি রোগীদের জন্য আপনার এবং কিডনি রোগীর কি যে আপনারা যে গ্রেড করেন, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 যেটা বলেন আর কি, এই ধরনের গ্রেড অনুসারে কি ডায়েটের কোনো সাজেশন আছে? হ্যাঁ, যখন কিডনি দেখা অ্যাডভান্সড হয় তখন আমরা প্রোটিন রেস্ট্রিকশনটা একটু বেশি করি। কিন্তু ডায়ালিসিস পেশেন্টের রিপোর্টেশন করা দরকার, আরো বেশি প্রোটিন দিতে হবে। আর এক্সট্রা, কারণ ডায়ালিসিসের সময় শরীর থেকে ভিটামিনগুলো বের হয়ে যায়, এই জন্য এক্সট্রা ভিটামিন ডায়ালিসিস করে দিতে হয় এবং তাকে বলতে হয় যে আপনি ভিটামিন খান। এই জন্য সবজি খাওয়ানোটা নিয়ে আমি এত বেশি কথা বলি যে সবজি না খেলে ভিটামিনগুলো মিনারেলগুলো অভাব হয়ে যাবে। যার জন্য এখন আমার হাসপাতালের মানে ডায়েট প্যাটার্ন পুরো চেঞ্জ হয়ে গেছে। আপনি যা খুশি খান করে একটু আমাকে জিজ্ঞাসা করেন কোনটা খাবেন, আপনি সবকিছু খাবেন, তাহলে সবজি খাওয়ার আগে একটু পটাশিয়ামটা চেক করে নেবেন। আমি আমার সবার রোগীদের তাই বলি সবসময় যে আপনি আল্লাহ যেগুলো দিয়েছে, হালাল দিয়েছে, হালাল খাবেন, শুধু হালাল জিনিস সব খাবেন, হালাল জিনিস চাষ করবেন। তবে হ্যাঁ, কম বেশি ক্ষেত্র বিশেষে, যেমন ডায়াবেটিস থাকলে আপনি কার্বোহাইড্রেট রেস্ট্রিকশন করবেন, ফ্যাট রেস্ট্রিকশন করবেন, যদি হার্টের অসুখ থাকে ফ্যাটটা কম খাবেন, আর প্রোটিন আপনি খাবেন সবসময়, লিভার খাবেন। এই কথাটা বলা যাবে না, হারাম হারাম, যে আপনার জন্য গরুর মাংস হারাম না, এটা বলা যাবেই না। বা আমাদেরকে ওই পদ্ধতি, ওল্ড ফ্যাশন পদ্ধতি থেকে চলে আসতে হবে, যে সিল মেরে দেওয়া আর কি, যে নিষেধ। আপনি দেখবেন অনেকে দেখে খাদ্য তালিকা নিষেধ, সিল আমি তো 10টা সবরেশনে দিতে পারি না, এটা সবচেয়ে বড় একটা আমার জন্য খুব অ্যালার্জিক একটা জিনিস। এই লোকের কিউরিক অ্যাসিড, এই লোকের পটাশিয়াম, এই লোকের অ্যালুমিন, এই লোকের সোডিয়াম পটাশিয়াম, কোন রকম দুটা লোকের এক হবে না। তো একই সিল দুটা লোকের জন্য হইতেই পারে না, হইতেই পারে। One shoe does not fit for all. এক্স্যাক্টলি, মানে একটা সাইজ শুধু সব মানুষের ফিট হবে, প্রত্যেকটা মানুষের আলাদা, প্রত্যেকটা মানুষের। আমি জানি না আমি আজকে আলোচনা কতজন মানুষ দেখবে, বাট আপনি এত সুন্দর একটা টপিক নিয়ে আলোচনা করেছেন এবং আমার আলোচনা করতে মজা লাগতেছে। হ্যাঁ, তাই না, যে আমরা সাধারণ মানুষকে এগুলো শুনলে মানুষ উপকৃত হবে। সাপোজ অনেকেই ভিটামিন ডিফিসিয়েন্সি থেকে পরিত্রাণ পাবে। ভিটামিন ডি তো সবারই কম থাকে, ভিটামিন ডি আপনি যেটা বললেন সবারই, ইউজুয়ালি অ্যাফ্লুয়েন্ট সোসাইটির মধ্যে, বা আমাদের যারা আমরা অফিস ওয়ার্ক করি, আমরা সকালবেলা যে নাস্তা করে গাড়িতে উঠে বা বাসে উঠে অফিসে আসে, সারাদিন অফিস করে আবার গাড়িতে বাসে উঠে বাসায় যায়, সান এক্সপোজারের কোনো স্কোপই নাই। So thank you, Professor sir. Thank you, Mohammed sir. Thank you very much for your kind presence. আপনারা সবাই দেখবেন এই পডকাস্টটা এবং আপনারা এটাকে ভেন্টিলেট করবেন, ইনশাআল্লাহ ভেন্টিলেট করে সার্কুলেট করবেন, তাহলে অনেকে উপকৃত হবে। সো সামনের দিকে আশা করি আপনি আবার আমাদেরকে টাইম দিবেন এবং আমরা অন্য টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।